আমেরিকায় ধরা খেল বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ। নির্বাচনের আগে বিএনপিকে কঠিন হুঁশিয়ারি দিয়ে ভয়ানক সতর্কবার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচনের আগে কোথাও পালাতে পারবে না ড ইউনূস। হঠাৎ সবার সামনে এ কেমন ঘোষণা দিলেন সেনাপ্রধান? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্রয়ে পুলিশ কর্মকর্তা হারুন রশিদ পরিণত হয়েছিলেন দাঁড়বে। পুলিশের চেইন অফ কমান্ড তিনি মানতেন না, বলতেন আমি চেইন অফ কমান্ড। কাকে ছড়তে হবে, কাকে মারতে হবে কিংবা সভা সমাবেশ বন্ধ করতে হবে, শেখ হাসিনার ফোন পেলেই হলো, কাজে লেগে পড়তেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হারুন এবং পরে ভাতের হোটেলের হারুন নামে পরিচিত ছিলেন। বিরোধী দলীয় হুইপ জয়নুল আবেদিন ফারুকী পিটিয়ে শেখ হাসিনার দৃষ্টি কাড়েন। তার বিশেষ কৃতিত্ব হচ্ছে ২০২৩ সালের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তা বিএনপির নামে চালিয়ে নয়াপল্টনের সমাবেশ পণ্ড করা। অনুসন্ধান করতে গিয়ে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও ডিবি হারুন সম্পর্কে জানা যায় নানা তথ্য। সূত্র জানায়, পুলিশ বাহিনীতে শেখ হাসিনার খুব আস্থাভাজন এবং দারবেয় রূপের কর্মকর্তা ছিলেন ৫ জন। তারাই মূলত পুলিশ বাহিনী চালাতেন। এরই মধ্যে তৎকালীন আইজি বেনজির আহমেদ এবং হারুন ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে সবার উপরে। ক্ষমতার দাপট এবং শেখ হাসিনার কত কাছে যাওয়া যায় এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল। মাঝে মধ্যে বেনজির আহমেদ ডিবি হারুনকে চেইন অফ কমান্ডের কথা বললে তিনি শুনিয়ে দিতেন আমি চেইন অফ কমান্ড। পুলিশ কর্মকর্তা হারুনের রশিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। হাওড় এলাকায় কিশোরগঞ্জের গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছিলেন। ঠাঁই হয়েছিল ছাত্রদের হলে, ছিলেন ছাত্রলীগের ক্যাডার। ২০তম বিসিএসও পুলিশে যোগ দেন তিনি। এরই পরে তিনি আলাদিনে চেরাক পেয়ে যান। ২০তম বিসিএসের কর্মকর্তা হয়েও তিনি সিনিয়রদের টপকিয়ে ডিআইজি পদোন্নতি হাতিয়ে নেন। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি সহ ভিআইপি এলাকাগুলোতে দায়িত্ব পালন করাকালীন নানা অপকর্ম করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নির্যাতন করে আদায় করতেন মোটা অঙ্কের অর্থ। তার অপকর্মে পুলিশ বিভাগের বিতর্কের মধ্যে পড়লেও কেউ তার ভয়ে টু শব্দ করার সাহস পেতেন না। সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। প্রথমে ডিবির দায়িত্ব দেয়া হলেও জুলাই আন্দোলনের শেষ মুহূর্তে তাকে অতিরিক্ত কমিশনার করে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে পাঠানো হয়। দেশের গুরুত্বপূর্ণ পুলিশের ২টি ইউনিট নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এসপি ছিলেন। সংশ্লিষ্ট সূত্র মতে ১,০০০ কোটি টাকা গাজীপুর থেকেই তুলেছেন তিনি। এছাড়া হারুন ছিলেন ডিএমপি ৮ ক্রাইম বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিট তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার। এসব ইউনিটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। আসামি ধরে টাকা দিয়ে ছেড়ে দেয়া, বিরোধী মতের লোকজনকে ধরে নিয়ে টাকা আদায়, জমি দখলে সহায়তা করে অর্থ হাতিয়ে নেয়া, কোম্পানি দখল ও অবৈধ রিক্রুটিং ব্যবসা করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। আমার দেশের অনুসন্ধানে গাজীপুর, আশুলিয়া, কক্সবাজার ও রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া গেছে। কিশোরগঞ্জে করেছেন প্রেসিডেন্ট রিসোর্ট, কিন্তু চালাকি করে অন্যজনকে মালিক করেছেন। এলাকার সবাই তারা রিসোর্ট বলেই জানে। আশুলিয়ার নন্দন পার্কে তার শেয়ারে তথ্য পাওয়া গেছে। ২টি দমন কমিশন তার সয় সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে। ৩টি মামলা করেছে দুদক। সূত্র জানায়, হারুন যত অবৈধ সম্পদ করেছেন তার বেশিরভাগ অর্জন করেছেন গাজীপুর জেলায় এসপি থাকাকালীন। তিনি এই জেলার কথিত ডিবির পরে ১০টি দল গঠন করেছিলেন। প্রতি রাতে ডিবির একাধিক দল নেমে পড়ত টার্গেটকৃত ব্যক্তির উদ্দেশ্যে। গাড়িতে মজুত রাখা হতো ইয়াবা, অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য। সুযোগ বুঝে এসব জিনিস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হতো রাজনৈতিক নেতা, নিরাপদ ব্যবসায়ী ও ধনী পরিবারের সন্তানদের। শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করতে নিরাপত্তা বাহিনীর উপর ভর করেছিলেন। বিশেষ করে পুলিশ ও র্যাব দিয়ে বিরোধী মতের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে দমনপীড়ন চালানো হয়েছিল। যে যত বেশি বিরোধী মতের নেতাকর্মীদের দমনপীড়ন চালিয়েছেন তাকে তত দ্রুত পদোন্নতি ও পদকের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অন্যতম পুলিশের কর্মকর্তা হারুন আর রশিদ। তিনি ডিবিতে কথিত ভাতের হোটেল খোলেন। এই ভাতের হোটেলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেলিব্রিটি, সেল পার্সন, চলচ্চিত্র নাটকের নায়ক নায়িকা, শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার লোকজনকে তার সঙ্গে
সঙ্গে বসে খেতে দেখা গেছে। তাদের খাইয়ে কৌশলে সব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন তিনি। তার ভাতের হোটেলের খবরে পড়েন খুদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়। সেগুলো নিয়ে সমালোচনা হলেও তিনি কোনো পাত্তা দিতেন না, বরং আরও বেশি বেশি করে তিনি এই ভিডিওগুলো আপলোড করতেন। জুলাই আগস্ট আন্দোলন সমন্বয়কদের ডিবিতে ধরে এনে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১১ সালে ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করে আলোচনায় আসেন তিনি। খুদ স্বরাষ্ট্রমন্ত্রীর আশকারায় তিনি পুলিশের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন। নারায়ণগঞ্জ গাজীপুর পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলেও পুলিশ তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, বরং পদোন্নতি হয়েছে। বিরোধী মতের লোকজনকে ধরে ক্রসফায়ার হুমকি দিয়ে টাকা আদায়, চাঁদাবাজি, জিম্মি করা, আটকে রেখে নির্যাতন, জমি দখল, গুম ও মিথ্যা মামলায় হয়রানি সহ এমন কোনো অভিযোগ নেই যা তার বিরুদ্ধে ছিল না। ডিবি হারুনের ভয়ঙ্কর চাঁদাবাজ। হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি, বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। হারুনের বিরুদ্ধে ২০১৯ সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশিমের ছেলে আমগান গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ। চাঁদা দিতে রাজি না হয় শওকত আজিজ ও তার স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ। পরে তার মুসলেকা দিয়ে ছাড়া পান। এই ঘটনার বিবরণ দিয়ে শওকত তখন গণমাধ্যমকে বলেন, চাঁদা নিয়ে হারুন রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ ছিল। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন, সেখানেও হারুন ঝামেলা বাঁধাচ্ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের ৩১ অক্টোবর তার স্ত্রী পুত্রকে বাসায় নামিয়ে ঢাকা ক্লাবে আসেন। ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই। পরদিন খোঁজ নিয়ে জানতে পারলেন গাড়ি আছে নারায়ণগঞ্জে। পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারুন একদল পুলিশ নিয়ে তারা গুলশানের বাসায় ঢুকে ভাঙচুর করেন। এরপর তার স্ত্রী পুত্রকে নারায়ণগঞ্জে নিয়ে যায়। এ বিষয়ে নিকটস্থ গুলশান থানাতে কিছু জানেনি নারায়ণগঞ্জের পুলিশ। পরদিন খোয়া যায় গাড়িতে ইয়াবা, মদ ও গুলি উদ্ধারের ঘটনা সাজিয়ে শওকত আজিজ ও তার গাড়ি চালকের নামে মামলা করেন। গুলশানের বাসা থেকে স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শওকত তার ফেসবুকে শেয়ার করেন। তবে শওকত ও তার স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার পর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনিয়েছিলেন হারুন। তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শওকত আজিজের গাড়ি থেকে ২৮টি গুলি, ১২০টি ইয়াবা বড়ি, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে শওকতের স্ত্রী ফারহা আজিজ ও সন্তান আনাম আজিজ ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল। পরে অবৈধ অস্ত্র উদ্ধারে এম.এ. হাশিম সহযোগিতা করবেন বলে মুসলেকা দেয় তার স্ত্রী পুত্রকে ছেড়ে দেওয়া হয়। শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন, হারুনের চাঁদাবাজি নিয়ে ২০১৬ সালের ৫ই নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। এই চিঠিতে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশিদ তার কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। তার পক্ষে উপপরিদর্শক আজহারুল ইসলাম ডার্নিন বয়েস স্টোর ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ফোন করে টাকা দাবি করেন। এর আগেও গুলশান ক্লাবের নামটা হলে ও গুলশানের কাবাব ফ্যাক্টরি রেস্তলায় হারুন তাকে ডেকে নিয়ে ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলেন। টাকা দিতে রাজি না হয় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ডার্নিং স্টোরের ৪৫ জন শ্রমিক কর্মকর্তা কর্মচারীকে গাজীপুর থানায় ধরে নিয়ে মিথ্যা মামলা জেলে পাঠানো হয়। শুধু শওকত আজিজ নয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।